লং মার্চে ঢোকার পারমিশন দিছে? নামটা কিন্তু ভাই আমার কেউ পারমিশন দেয় নাই, আমি নিজে আসছিলাম একটু দেখতে। তাই নাকি? প্রতিবাদের কি আপনার সিরিয়া মনে হয় যে চিড়িয়াখানায় আপনি দেখতে আছেন তাদের? হ্যাঁ চল মিয়া। ভাই অন্তত পক্ষে আপনার নামটা বলেন। আপনি আমি আসলে একটা বেতব। মোমেন দারোয়ান তুমি একটা লয়ে আয় তো। ঠিক আছে আমি যাচ্ছি। ঠিক আছে। কোথেকে যে আবর্জনা লং মার্চে ঢোকে? আমি ডাক্তার বাবর আলীকে খুঁজছি। উনি আমার বাবাকে একটা ওষুধ দিয়েছেন, ওই ওষুধ খাওয়ার পর থেকে বাবা খালি ঘুমাচ্ছে, উঠছে না। এখন বাবাকে ওঠানোর জন্য উনাকে আমার দরকার। না অসুবিধা না, অসুবিধা নেই, আমি খুঁজা দিতেছি। আমি 1 মিনিটের মধ্যে খুঁজা দিব। কিন্তু আমার ফলো আপটা আপনি বাবর আলীকে 1 মিনিটের মধ্যে খুঁজে নিয়ে আসেন, আমি আপনাকে আপনার ফলো আপ 2 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। মোমিনকে তো 10,000 টাকা দিয়েছে আমাকে যাতে গুলিয়ে বালিয়ে গেট পর্যন্ত বের করে দেয়। তাই নাকি? আমি তো জানি না কবে ঘটনা ঘটলো। কেন সেই টাকা দিয়ে তো মোমিন সবাইকে মিস্টার বিরিয়ানি খাওয়ালো। কি বল ভাই, কি হয়েছে আপনার? ভাই কি হয়েছে ভাই? এরকম করতেছিলেন কিসের জন্য জানেন? এত ভয় পাইছি। কিরকম? ওই যে এরকম করতেছিলেন। ও আচ্ছা, ওটা তো প্র্যাকটিস করছিলাম। কিসের প্র্যাকটিস ভাই? সকালে আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম না, ফিল্ম। ফিল্ম তো ওরকম করতেছিলেন কিসের জন্য? ওই যে অ্যাক্টিং। ভাই আপনি শিম্পাঞ্জির চরিত্র পাইছেন। শিম্পাঞ্জির শিম্পাঞ্জির অ্যাক্টিং করবো কেন? এটা তো ভিক্ষুকের ক্যারেক্টার। ও ভাই আপনি কি করছেন? গেলেন নায়ক ফারুক হওয়ার জন্য, ফিরে আসলেন ভিক্ষুক হয়ে। আপনার ভাই ফিল্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই। নায়করাজ রাজবেককে চেনেন? জি ভাই। প্রথম জীবনে উনি কি ক্যারেক্টার করেছিল জানেন? জানি না ভাই। পোস্ট অফিসের পিওন, একটা সিন। আমার তো ভাই কপাল ভালো, প্রথম ছবিতে নায়িকার কাছ থেকে ভিক্ষা নিতে পারছি। নায়কের দেশে ভিক্ষে ভাই। ভিক্ষা দেবে কোত্থেকে? শুটিং তো হলো না। কিসের জন্য? আর বলবেন না, সেটে ঢুকতেই প্রথমে ঝাড়ি দিল, এই ভাই আপনার ড্রেস কোথায়? আমি বললাম স্যার ড্রেস, আমার ক্যারেক্টার। বললো ভিক্ষুকের ক্যারেক্টার, 10 মিনিটের মধ্যে ড্রেস জোগাড় করবেন, যান। তারপর দৌড়ে গেটের বাইরে চলে গেলাম। একজন ভিক্ষুককে প্রতি ঘন্টায় 20 টাকা চুক্তিতে ধরে নিয়ে আসলাম। ভাবলাম শুটিং শুরু হলে ও ড্রেসটা আমি নিয়ে নেব। শুটিং আর শুরু হয় না। একটু পরে ভিক্ষুক বলে, ভাই 1 ঘন্টা অ্যাডভান্স। আর একটু পরে, ভাই 1 ঘন্টা অ্যাডভান্স। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা পার হয়ে গেল। ভিক্ষুক টাকা নিয়ে নিল? হ্যাঁ নগদে। তারপর? তারপর আর কি, ডিরেক্টর যে বললো প্যাক আপ, তাকে দেখি ভিক্ষুক দৌড়াচ্ছে। প্যাক আপ কি ভাই? শুটিং শেষ করার সময় প্যাক আপ বলতে হয়। শুটিং বন্ধ হলো কিসের জন্য ভাই? নায়িকা আসেনি। নায়িকা কিসের জন্য আসেনি ভাই? আরে ভাই এটা আমি কেমনে কমু? হয়তো রাইতে 1 লাখ টাকা অ্যাডভান্স করার কথা ছিল, সেটা পৌঁছে নাই, সেজন্য নায়িকার গায়ে জ্বর চলে আসছে। ও তাহলে ভাই এই শুটিং কে কি যেন বলেন, ওই চিরদিনের জন্য প্যাক আপ হয়ে গেছে? আরে না, কালকে আবার যেতে বলেছি। আবার কালকে ভিক্ষে করবেন? ভাই আমার কি মনে হয় জানেন, আপনি যদি এনে প্র্যাকটিসটা ভালো করে করতেন তাহলে প্রত্যেকদিন ভিক্ষে করা লাগতো না, ডাইরেক্ট নায়ক হয়ে যেতেন। আরে ভাই নায়ক রাজ্জাকের উদাহরণটা আমি কেন দিলাম? এই ছবিতে যদি আমি ঠিকঠাক মতো ভিক্ষুক ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারি, তারপরে তো আমি হিরো। একই সিনেমার মধ্যে প্রথম দিকে আপনি ভিক্ষুক, পরে আবার নায়ক হবেন, তাই না? একই ছবি হবে কেন, পরের গল্পে। তা সে ছবিতে যদি আপনি ভিক্ষে করেন তাহলে নাম কি হবে? ভিক্ষুকের প্রেম ভাই। আরে ভাই তখন তো আর আমি ভিক্ষুক থাকছি না, হয়তো আমার ক্যারেক্টারটা হতে পারে স্টুডেন্ট। ও তাহলে ভাই এই সিনেমার নাম কি এরকম হতে পারে? ধাক্কাতে প্রেম বা কলিশন? কেন? না ওই যে ছাত্রদের নিয়ে যে সব ছবি হয়, কলেজের ছাত্র, নায়ক সে সিঁড়ি দিয়ে ওই দৌড়ে উঠতেছে, বা ঘুরতি নায়িকার সঙ্গে ধরম করে ধাক্কা লাগিয়েছে, বইপত্র সব সরাই ছিটাই পড়েছে, দুইজনেই বইপত্র তুলতে গেছে, ঠকাস করে মাথায় লাগিয়েছে, তারপর দুজনের দিকে চায় রয়েছে, গান বাজিয়ে উঠেছে প্রেম। তাহলে ভালো, ফুটবল ভালো, সমস্যা কি? তাহলে ভাই আপনার এই ছাত্র হওয়ার জন্য চরিত্রটা খুব মনোযোগ দিয়ে করো। অবশ্যই জান প্রাণ দিয়ে চেষ্টা করব। তবে ভাই আপনাদের এখন তো সহযোগিতা কিন্তু আমার লাগবে। করবো। ম্যাডাম ভিক্ষা দেন, ভিক্ষা। ও এই নাও তোমাকে দিলাম। কি দিলেন? ওই যে ভিক্ষে। কই? ও ভাই আমি তো
অভিনয় করেছি, আপনি কি সত্যি সত্যি ভিক্ষে চাইছেন? না না, আপনারটা ঠিক ছিল। ও, আচ্ছা আপনি রেস্ট নেন, আমি একটু ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়ার পর শুরু করে দেবো আবার প্র্যাকটিস। ওকে? তুই থাকস, তুই গীতা করস, তুই একটা কবিতা লেখার চেষ্টা করছি। কবিতা লিখতেছস? লেখ লেখ। শোন সেলিম না, তোর কবিতাটা তো আমি টুম্পা ম্যাডামরে ফ্লেশ করিয়া দিছি। প্লেস করে দিয়েছিস মানে? টুম্পা ম্যাডামের কাছে বিয়ের প্রস্তাবটা আমি দিয়েছি। টুম্পা কিছু বলেছে? ওরে সেলিম না, তোর মাথার মধ্যে যে কবে গিলু হইব, তোর কোনো কমন সেন্স নাই। বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে কি কবুল করবো নাকি? দু একটা দিন সময় নেবো না বাবার জন্য। তবে ডেলিভারি রিপোর্টটা খুব পজিটিভ মনে হইতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোর কবিতা লেখার জন্য অশেষ ধন্যবাদ। আমাকে থ্যাংক ইউ দিয়ে কোনো লাভ নেই, ওই কবিতা আমার না। ওরে সেলিম না, সেটা তো টুম্পা ম্যাডাম জানে, আমি তো জানি এই কবিতা তোর লেখা। ফাঁকি দিয়ে আসে আমি 2 লাইন লিখিয়া দিয়েছি। ওই দুটো লাইন লিখেই তুই এই কবিতার সর্বনাশ করেছিস। ওরে সেলিম না, আমি একটা শুভ কাজের মধ্যে কবিতাটা দিলাম, তুই এখানে সর্বনাশ করে বলি। মস্ত, তুই একটা মহান কাজ করছিস, খুবই পবিত্র কাজ করছিস। তুই এখন যা, আমাকে কবিতা লিখতে দে। যা। তুই কবিতা লেখ না, আমি তো তোর ডিস্টার্ব করার জন্য আসি। আমি আসি বাবর আলী রে খোঁজার জন্য। বাবর আলী লেখু। বাবর আলীকে অনেক আগে একবার দেখেছিলাম। কেন, ও কি কিছু করেছে? আরে ও কিছু করেছে মানে, ও তো আমার বিয়ে পিছাই দিতেছে। বিয়ে পিছিয়ে দিয়েছে বাবর আলী মানে? হ্যাঁ, আমি টুম্পা ম্যাডামের কাছে ফলো আপ জানার জন্য গেছি। যাওয়ার সাথে সাথে বাবর আলীটা খুঁজ জানেন। কেন বাবর আলীটা খুঁজ জানবো কেন? বাবর আলী বলে কি ওষুধ খাওয়াছে তার বাবারে, খাইয়া খালি ঘুমায় আর ঘুমায়। কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে গেলাম না, এখন খুঁজতে হবে বাবর আলীকে। মস্ত, তুই এক কাজ কর, কিতা? তুই এখন বাবর আলীকে খুঁজে বের কর, তাহলে তোর হবু শ্বশুর বাড়ির দায়িত্ব পালন করা হয়ে যাবে। হ্যাঁ, যা, আমাকে লিখতে দে। যা, সর। ওরে সেলিমরা কখন থেকে খালি আবার দূর দূর করতেছস কে? কিতা তুই লেখস একেবারে মহাকবি মাইকেল হয়ে গেছিস নাকি? কিতা প্রমেয় কবিতা লেখস? আমি সন্ত্রাসের কবিতা লিখছি। সন্ত্রাসের কবিতা লেখস? সন্ত্রাস নিয়ে আবার কবিতা লেখার কি হলো? শোন মস্ত, আমি সমাজ বাস্তবতার কবি। এই সমাজে যখন যা ঘটছে সেটাই আমার কবিতার লেখার বিষয় হয়ে উঠবে। বুঝতে পেরেছিস? ওরে কবিতা হইল সফট জিনিস, ফুলের মতো। আর সন্ত্রাস তো গুলাগুলির ব্যাপার, ডাইরেক্ট অ্যাকশন। আমাদের অফিসে ডাইরেক্ট অ্যাকশনই শুরু হতে চলেছে। কিতা বলি ডাইরেক্ট অ্যাকশন হতে চলেছে মানে? কিতা? আমাদের অফিসে আজকে একজন বিরাট সন্ত্রাসী এসেছিল। সে নাকি অত্র এলাকার ত্রাস। কিতা কস? কি জন্য আসছিল রে? কিতা কছে? সে এসে লিজা ম্যাডামকে খুব শাসিয়েছেন। তখন না এমডি স্যার ছিলেন না। আমাদের প্রতিবাদের কে নাকি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। কখন আসছিল রে? এইটা দুপুরের দিকে হবে। 12টা থেকে 1টার মধ্যে নাকি? আমার মনে হয় তাই, কারণ উনি ছাড়া আজকে আর কেউ আসেননি। কি ব্যাপার মস্ত, এই কথা শোনার পর থেকে তোর মুখটা এরকম শুকিয়ে গেল কেন? সেলিম রে, তুই তো আমার টেনশনের মধ্যে ফেলাই দিলি রে। না ওই সময় গেটের মধ্যে একজনের সাথে আমার দেখা হইল। তো বললো যে লং মার্চ থেকে আসছি। তো তার ব্যবহারটা আমার খুব সুবিধা মনে হয় না। কেমন যেন শীতল শীতল করিয়া চায়, দাঁড়ানোর ভঙ্গিমা দিয়ে এতটাকে আমি তাহলে তো ইচ্ছা মতো জানলাম। তা আমি যদিও কথা কই, কেমন করে শীতল করিয়া চায়। সালামও দিল আমারে। এখন দেখতেছি ওই শীতল করিয়া চাওয়ার মধ্যে তো আসলে শীতল ছিল না, এটা তো ছিল পাইথনের চাওয়া। অজগর অজগর। মস্ত, তোকে আমি এর আগে অনেকবার নিষেধ করেছি অচেনা মানুষের সাথে খারাপ ব্যবহার করবি না। এখন তোর ভবিষ্যতে কি হবে?
ব্যাপার এই পর্যন্ত আসতে তুমি ছয় উপর আসতে পারলে না? কালকে থেকে তোমাকে আমি 100 বার ফোন করছি, তোমার ফোন অফ কেন? সেদিন তুমি ফোন অফ করে রেখেছিলে, সেটার প্রতিশোধ নিলাম। এখন চলো উপরে চলো, আম্মার সাথে পরিচয় করে দিব। উপরে যাবো না কি মুশকিল, আমি আম্মাকে বলে এসেছি, তোমাকে নিয়ে যেতে বললো। বিপ্লব, তোমাকে আমি বলছি না যে আমি উপরে যাবো না। কেন, সমস্যা কি? সমস্যা তো আমার না, তোমার। আমার আবার কি সমস্যা? আমি তো তোমাকে যেতে বলছি। কেন যেতে বলছো? আবু বকরের সাথে তো আমার রিলেশনটা তোমার কাছে ক্লিয়ার না, যার কারণে আমাকে রাস্তায় রেখে তোমাকে চলে যেতে হয়, তোমার ফোন অফ করে রাখতে হয়। আচ্ছা সরি বাবা, আর কখনোই ফোন অফ করবো না, ঠিক আছে? আর আবু বকরের ব্যাপারটা আমরা পরে ক্লিয়ার করে নিব। এখন চলো অ্যাটলিস্ট গেস্ট রুমে বসে কথা বলি, এখানে দাঁড়িয়ে কথা বলবো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো। ওকে বলো। তুমি কি ধলা মাসুদকে চেনো? হঠাৎ ভোলা মাসুদ প্রসঙ্গ? তোমার যেটা প্রশ্ন করেছি সেটা উত্তর দাও, এত কথা বলবো না। হ্যাঁ চিনি। কিভাবে চেনো? ওই যে আমার সামনের গলির ওই শেষ মাথার বাড়িটা থাকে, এলাকার বড় ভাই হিসেবে চিনি। সে কি বড় কোনো সন্ত্রাসী? তুমি ধলা মাসুদের নাম শোনোনি? না শুনিনি, তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি, তুমি এখন বলো। ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী, দিনে দুপুরে মানুষ মারতে একটু হাত কাঁপে না, ওপেন গুলি করে দেয়। তোমার সাথে তার রিলেশনটা কিরকম, যে তুমি একটা কথা বলে তোমার কথা রাখবে এরকম? আর রাখতে পারে, আমাকে তো বেশ স্নেহ করে, ছোট ভাই ডাকে। কিন্তু সমস্যাটা কি? সমস্যা যখন হবে তখন তোমাকে আমি বলবো, এখন আসো। আরে আসি কি, আমি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, চলো। না লাগবে না, আমি একা আসছি, একা যেতে পারবো। আচ্ছা লিজা, আজকে তুমি এমন করছো কেন? আজকে তো আমি তোমাকে কিছু বলিনি। তুমি কালকে যেটা আমাকে বলেছো সেটার আগে সমাধান করো। আবু বকরের সাথে আমার রিলেশনটা ক্লিয়ার হও, তারপর না হয় আমাকে বাসায় পৌঁছে দিতে ছিল। আসি। আমার জান জাপা কি করে বলছো? কিছু না, আবার একটু রেস্ট করতেছি। তুমি কখন হইছো? আমি তো আইছি, এটা বন্ধ করো না কেলা। জাপা আইছি তো বিকালে, ফির মুকামে গেছিলাম, মুকাম থেকে বাসায় আইসে গোসল করছি, খাওয়া দাওয়া করছি, এরপর ভাবছি তোর লোক একটু বাতচিত করি। খুবই ভালো করছো আব্বা। আব্বা, তুমি যে সমস্যাটা নিয়ে পেরেছান হয়ে আছিলা, এটা সমাধান হয়েছে? দেখছেন আমার মাইয়া কয় কি সমস্যার সমাধান হবো না, মানে আমি নিজে গেছি না, ওই আর আব্বা আব্বা করে সব সমস্যার সমাধান হয়ে গেছে। কি কইছিলাম না সব মুশকিল আসান হয়ে যাব? আমার কথা মিলছে। উফ, আমার যে কি ভাল লাগতাছে, সব সমস্যার সমাধান হয়েছে। ও আব্বা, আমার জন্য কি আনছো? আমি তো ভুলে গেছি আম্মা, তোর কিছু লাগবো? এটা তুমি কেমন কথা কইলে আব্বা? আমার কিছু লাগলেই তুমি আনবা, না লাগলে আনবা না? তুমি একটা জায়গায় গেছো, আমি তোমার একমাত্র আদরের মাইয়া, ভালোবাসে তো তুমি আমার জন্য একটা কিছু হাতে করে আসবা। দেখছেন আমার ভুল হয়ে গেছে, কইলাম তো। ঠিক আছে, এরপরে গেলে তোর লেগে আমি বাগদা চিংড়ি নিয়ে আসবো। হয়েছে তো, লাগবো না। একবার যখন আমার কথা ভুলে গেছো, আর মেকআপ করার লাগবো না, তোমার সাথে আমার আরি। তোমায় কেমন করে? আচ্ছা ঠিক আছে, যা তোর লেগে এরপর গেলে একের এক বাগদা চিংড়ি আর একটা জামা বি নিয়ে আসবো। আব্বা কইছি না আমার লাগবো না, যাও, তোমার সাথে আমার কোনো কথাও নাই, তুমি যাই ঘুমাও। কালার কথা কবি না? না, কইছি তো ঘুমো না, তুমি গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করবো, কথা না করলে তার কিছু করণের নাই। ঠিক আছে, যাই ঘুমাই, কাল সকালে উঠে তারপর লং মার্চে যাওয়া লাগবো, একটু আগে আগে ঘুমানিটাই ভালো, নাকি কস? আমি যাই। আব্বা তুমি কি কইলে আব্বা, কালকে তুমি লং মার্চে যাবা? হ্যাঁ, তুই না করে আমার লগে কথা কবি না, বলছি কথা কস। কইছি তো কি হয়েছে, তুমি আমার আব্বা লাগো না, আব্বা করো না কথা করো। হ্যাঁ বুঝতে পারছি, যাই আমি ঘুমাই। আব্বা হ্যাঁ আব্বা, আর তো বহন একটু গপসপ করি আব্বা। খেলা কিছু কবি? তা তেমন কিছু না, মানে যে গাইতেছিলাম, তুমি কি সিদ্ধান্ত নিয়ে আয় ফেলাইছো যে তুমি লং মার্চে যাইবা? হ্যাঁ, আমি তো ভাবছি লং মার্চে যাবো। খেলা তুই কি কর? তুই না করে যাবো না? না আমি কিছু কই না, মানে আমার আবার মনে কইতাছে তোমার না যাওয়ানি ভালা। খেলা ওরা ভাই মানুষ, ওরা কি পাগলামি সাগলামি করতেছে না করতেছে? ওই পাগলামিতে আমাদের লেগে আমি যাবো। আমার বস্তা বস্তা টাকা দেয়া ওই হালার করে কি পাগলামি করে আমি দেব না। ওই তুই হারবো লেগে ওকালতি করো, যাই আমি কি তোর ওকালতি বলেছি? তুই কোন একটা মুক্ত হয়েছ কথা কথা আমি যাবই, আমি লঙ্গরকে যাবই, তুই কোনো কথা আমি হবো না। আমি গেলাম, আমি ঘুমাই গেলাম, চুপ।
সামনে তো আমি চলে যাচ্ছি ভাই। জি ভাই, আপনি আমার দেখলেই চিনবেন ভাই, আমি শিওর ভাই, শিওর। জি ভাই, জি আসতেছি ভাই, আসতেছি। ঠিক আছে, ঠিক আছে ভাই। ও ভাই, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি জি জি ভাই। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? জি ভাই, গীতা গীতা এখন আপনার নাম্বার আমি পাবো না? এই মহল্লার মধ্যে যারে জিগাই সেই তো আপনারা চিনে। মাসুদ ভাই, সবাই তো কয় মাসুদ ভাই, মাসুদ ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। কি জন্য আসছেন? না, ঘটনা হয়েছে কি ভাই, ওই যে কালকে আসি, মানে আপনারা তো আমি চিনতে পারি নাই। আসলে আমি তো নতুন আসছি, তো লং মারছে, তো আপনারা ভাই আমি চিনতে পারি না। একটা বেতবি করিয়া ফেলাছিলাম ভাই, আমার মাফ করিয়া দেন রে ভাই। আচ্ছা ছাড়েন ছাড়েন। না, আপনি মাফ করিয়া দেন ভাই রে ভাই। উঠেন উঠেন। না রে ভাই, আপনার বোনারে মাফ করিয়েছেন নাকি? কি ভাই, আপনার নামটা যেন কি? আমার নাম তো আমি কালকে কইছি ভাই। বলেন নাই, গতকালকে বলেন নাই। ও বলি নাই ভাই, আমার নাম মুস্তফা মুস্তফা ভাই। আপনার কিসের প্রতিভা? আমি ভাই গরিব মানুষ ভাই, ছোটখাটো একটা প্রতিভা ভাই, যাত্রা পাত্রা করি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি লং মার্চে আসবো আজকে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি আসেন, যখন ইচ্ছা আসেন, যখন ইচ্ছা আসবেন, যা ইচ্ছা তা করবেন। কিন্তু ভাই আমার আপনি মাফ করিয়া দেন না, আমি গরিব মানুষ রে ভাই। আচ্ছা ঠিক আছে, যান, আমি দেখবো। না ঠিক আছে ভাই, যাবো, কিন্তু আপনার সাথে যে আমি বেদবি করছি ভাই, আমি টেনশনে সারা রাত ঘুমাইতে পারি নাই ভাই, আমার মাফ করছেন, আপনি মুখ দিয়ে আপন ভাই। দূর নিয়ে আপনি জানতো আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি, যান। ঠিক আছে ভাই, গেলাম ভাই। হচ্ছে কি, আপনি যদি আমার মাফ না করেন ভাই, আমি ইমানে কইতাছি ভাই, সারা রাত ঘুমাইতে পারি না টেনশনে ভাই, কোন মাফ করছেন নাকি? আরে আপনার মাপ না করে দিয়ে কি করবো? আমি কালকে তো বুঝতে পারছি আপনি একটা পচা জিনিস। যান। ঠিক আছে বড় ভাই, আপনি আপনি যা ভাবেন তাই, কিন্তু ঘটনা হলো যে আপনার মুখ দিয়ে যদি শুনতাম যে মাফ করছেন, তাহলে একটু নিশ্চিন্তে বাড়িতে গিয়ে ঘুমাইতে পারতাম ভাই, রাইতে ঘুমাই নাই। এখন না গেলে আমি কিন্তু আপনাকে একেবারে। না জামু ভাই, বড় ভাই খুলে তো যাইতে হইব, তারপরে যদি শুনতাম যে আপনি মাফ করছেন তাহলে ভালো লাগতো আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। মায়ের মনে হয় ছোটবেলায় লাউ পাতা বিলাইছিল, বাচ্চা গেছি রে বাবা। যে বেচাটা উঠেছে হাত দিয়ে আমি আটকা রাখছি, যদি হাত ছাড়িয়ে দিই তাহলে তো বেচাটা আবার বাড়ি যাবে। শোনেন, আপনি হাত নামান, আপনার যে কোনো ব্যথা নাই আমি খুব ভালো করে জানি। আপনার কিনা করছে আমার ব্যথা নেই? ডিউটি আমাকে সব বলেছে, আপনার কোনো ব্যথা নেই, আপনি হাত নামান। আপনার নায়িকাও কি ভিক্ষা করে? আপনারা দুজন মিলে ভিক্ষা করেন? না না না, নায়িকা কেন ভিক্ষা করবে? আমি তো ভিক্ষাটা নায়িকা। লং মার্চ। আপা, আপনি আমাকে ডাকিছেন আপা? হ্যাঁ ডাকিছি। কি কামে? আপনাকে বাজারে যেতে হবে। আমি তো যেতে পারবো না না আপা, আমার তো ব্যথা উঠেছে। কেন, কি হয়েছে? ওই যে কাল যে ব্যথাটা উঠেছিল, ওই ব্যথাটা আবার উঠেছে আপা। ও আচ্ছা, এই নেন টাকা এবং বাজারের লিস্ট। বাজারের লিস্ট আর টেকালে আমি কি করবো আপা? বাজারে যাবেন? আপনাকে আমি কইলাম না যে আমার ব্যথা উঠেছে। হ্যাঁ, আপনি ব্যথা নিয়েই বাজারে যাবেন, ব্যথা নিয়েই বাজার করবেন, তারপর ব্যথা নিয়েই বাজার করে চলে আসবেন। এ আপনি কি করছেন আপা? আমি যদি এই বেতালি বাজারে যাই, যদি তো মাটকি পরে মরে যায়, তাহলে কিন্তু ওরে মারেও। হাত নামান। হাতটা ও কিরকম করি, যে ব্যথাটা উঠেছে হাত দিয়ে আমি আটকা রাখছি, যদি হাত ছাড়িয়ে দিই তাহলে তো ব্যথাটা আবার বাড়ি যাবে নি। উড়ি শোনেন, আপনি হাত নামান, আপনার যে কোনো ব্যথা নাই আমি খুব ভালো করে জানি। আপনি কোলে মনে হবে যে আমার এনে ব্যথা নেই? আপনি কিনা করছে যে আমার ব্যথা নেই? বিউটি আমাকে সব বলেছে, আপনার কোনো ব্যথা নেই, আপনি হাত নামান। কিনা করছে? বিউটি, আপনি হাত নামিয়ে সোজা দাঁড়ান। আপা, আপনি তো তাহলে সব জানিয়ে গেছেন, আপনি কোন আমার বাইরে যাওয়াটা কি ঠিক হবে না? গিলি পরে তো ধরবিনি। আপনি এমন কাজ কেন করবেন যে বাইরে গেলে আপনাকে ধরবে? আমি তো মনে করেছিলাম ওই বাটপাড়াকে একটা শিক্ষা দেব। হ্যাঁ, বাটপারকে শিক্ষা দিতে গিয়ে আপনি নিজেই শিক্ষার মধ্যে পড়ে গেছেন। অসুবিধা নেই আপা, 2-3 দিন ক্যাম্পে থাকবো এই তো, কিন্তু ওই টাকায় তো মিষ্টি আর বিরিয়ানি খাইছি, ঠিক আছে না আপা? আপনি 10,000 টাকা দিয়ে মিষ্টি আর বিরিয়ানি কিনেছেন? না আপা, 10,000 টাকার মিষ্টি আর বিরিয়ানি কিনেছি, মেলা কিছু কিনেছি। বাটপাড়ের টাকা নিলে কি হবে আপা? আমি তো সৎ, কোনো খারাপ কাজ করিনি, সব কিছু এদের লিখে রাখিছি, এই দেখেন।
মিষ্টি বিয়ে তো বুঝলাম, দুধ ডিম করতে আসলো। ওরে আপা আপনার মনে নেই ওই যে মানিক লালে গখর মারলো, মারি সে মাথাটা ফাটা দিল। আমি রাত্রি সারে ফোন করলাম পাইলাম না, আপনাকে ফোন করলাম পাইলাম না। তাহলে কি করবো, মেনা তো রক্ত বাড়াচ্ছে, যদি মরে যায়। সেই জন্য ডিম দুধ কলা ওষুধ কিনে নিয়ে আসি, তা খাওয়াইছি। ওইটাই হচ্ছে লেখা, ওই যে দেখেন। ঠিক করেছেন। আর বিবিধ 570 কি? ওই রাস্তা পথে চলতে মলতে একটু খরচা খরচি হয় না, সেটাই মনে করেন টুকিটাকি খরচ বিবিধ। আপনি তো চুকিটাকে সবই লিখেছেন, রিক্সা ভাড়া কত দিয়েছেন সেটাও লিখেছেন, একটা পান খেয়েছেন 2 টাকা দিয়ে সেটাও লিখেছেন। তাহলে বিবিধ জিনিসটা কি? আসলে কথাটা হয়েছে কি আপা, ওই যে আমি বাজারে যেতাম, রুই মাছের মাথা আর ভাত খাইছি, তখন মেলা কটা টাকা বাকি ছিল। তাই কি করবো, পুঁজি না বাকি, কাছে টাকা আছে, তাই দিয়েছি। তো নিজের নামে তো লেখা যায় না, তাই ভেবেই তো লিখেছি। ঠিক করছি না যা? ঠিক করেছেন। নেন। আসুন। কি আপা? আপনি ওই দিকে কোথায় যাচ্ছেন? উপরে যাচ্ছি রুমে, কইলাম না পেটের ব্যথা। আপনাকে বলেছি না বাজারে যেতে হবে? আমি না আপনাকে কইলাম যে গেট পেরুলি পরে ওই বেটা আবার আমার ধরবি নেই। আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করবেন, আপনার গেটের দিকে যাওয়া দরকার নেই। এই কথাটাই তো আমি আপনাকে করছিলাম আপা। আপনি ক্যান্টিনের দিকে যাবেন, ক্যান্টিনের পেছনে একটা ওয়াল আছে না, ওটা টপকে অন্য গলিতে পড়ে যাবেন। তারপর ওখান থেকে আপনি বাজারে চলে যাবেন, বাজার করে চলে আসবেন। বাজারে যাওয়াই লাগবে আপা? জি, বাজার করাই লাগবে। ঠিক আছে, দেন চেষ্টা করি। ভাই ভালো আছেন? হ্যাঁ, তা বলেন আজকে কি বলবেন আপনি? ভাই, লিজা ম্যাডাম সম্পর্কে এতদিন আমি আপনাকে যা কিছু বলেছি ভুলে যান। লিজা ম্যাডামের চরিত্র ফুলের মতো পবিত্র। আসি, আসসালামু আলাইকুম। আরে শুনেন শুনেন, ভাই আমার হাতে একদম সময় নাই, খুবই ব্যস্ত। আজকে চায়ের টেস্টটা পেয়েছে? চার টেস্টটা পেলে তো খাওয়ার উপায় নেই, শুটিং এ যেতে হবে না? শুটিং? হ্যাঁ, কেন লিজা ম্যাডাম আপনাকে কিছু জানেনি? না তো। আরে আমি তো ফিল্মে চান্স পেয়ে গেছি। আসি। আরে ভাই শুনেন শুনেন, ফিল্মের সুযোগ পেয়েছেন, খুবই ভালো সংবাদ, কংগ্রেচুলেশন। আপনার ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা ভাই মারদাঙ্গা, মানে প্রথম চান্স হিসাবে ভালো বলতেই হবে, ভিকিরির ক্যারেক্টার। আচ্ছা, ভিক্ষুকের ক্যারেক্টার তো আপনি যেহেতু করছেন, নিশ্চয়ই এটা ভাইরাল ক্যারেক্টারই হবে। তো আপনার নায়িকাও কি ভিক্ষা করে? আপনারা দুজন মিলে ভিক্ষা করেন? না না না, নায়িকা কেন ভিক্ষা করবে? আমি তো ভিক্ষাটা নায়িকার হাত থেকে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভিক্ষা দেয়া নেয়া করতে করতে প্রেম না? ওই একটা ছবি দেখেছিলাম অনেকদিন আগে, যে নায়িকা প্রতিদিন রিক্সা উঠে, উঠতে উঠতে রিক্সাওয়ালার সাথে প্রেম হয়ে যায়। আরে না রে ভাই, উনার তো একটা হিরো আছে শাকিব খান, তবে নেক্সট ছবিতে উনি আবার আমার হিরোইন হয়েও যেতে পারে। আসি। হ্যাঁ ভাই শুনেন শুনেন শুনেন, একটা কথা শুনে যান। আপনি এই ছবিতে তার কাছ থেকে ভিক্ষা করেন, নেক্সট নাচানাচি করেন, তাতে আমার কিছু যায় আসে না। একটা ব্যাপার আপনি আমাকে ক্লিয়ার করে জানতো। কোনটা? এই যে আপনি লিজাকে নিয়ে এক একবার এক এক রকমের কথা বলে বেড়াচ্ছেন। কখনো বলছেন সেলিম কামালের সাথে তার প্রেম, কখনো বলছেন সে চোখের ইশারা আপনাকে ডাকে, গতকাল বললেন আমার সামনে মোটর বাইকে নিয়ে ঘুরে বেড়াবেন, আজকে বলছেন তার চরিত্র ফুলের মতো পবিত্র। বিষয়টা কি? ভাই বিষয়টা তেমন কিছু না, গত পরশুর আগ পর্যন্ত আমি অন্য লাইনে হাঁটছিলাম, এখন আমার লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, আমি আর এই সমস্তর মধ্যে নাই। ওকে। শুনেন শুনেন, কি লাইনের কথা বললেন খুলে বলেন তো। আরে ভাই আমার টার্গেটটা একটাই, ফিল্মে যাওয়া। লিজা ম্যাডামকে বলেছিলাম স্যারকে বলে একটু ব্যবস্থাটা করে দেয়, উনি সেটা করছিল না, যে কারণে আপনাকে কথাগুলো বলতে বাধ্য হয়েছে। হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি আসি। শুনেন 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 ভাই, বাধ্য হয়ে বলেছেন ঠিক আছে, কিন্তু ওখানকার মূল বিষয়টা আমাকে ক্লিয়ার করেন তো। আরে ভাই ক্লিয়ার তো একবার করলামই। ঠিক আছে, এরপর থেকে লিজা ম্যাডাম ওখানে কার সাথে চা খায়, কার সাথে নাস্তা খায়, কার সাথে চিঠি লেনদেন করে, কবিতা লেনদেন করে, এসব যদি আমি চোখে দেখেও আপনাকে বলবো না, হলো তো? এবার ছাড়েন। আপনার কি ধারণা আপনার সাথে আমার প্রেম চলছে, এই কারণে আমি আপনার উপর অভিমান করবো? আপনার সাথে আমার প্রেম আছে কিনা বলা তো মুশকিল। প্রেম একটা বিশাল ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ।
ম্যাডাম নাকি কেমন আছে? কলেজে যাইতেছেন বুঝি? না কলেজে না, হসপিটালে যাচ্ছি। কিতা কিতা কোন? হাসপাতালে কি জন্য? আঙ্কেল কি হাসপাতালে ভর্তি হয়েছে নাকি? জি, আপনাকে না গতকাল বললাম যে বাবার আলীকে খুঁজে নিয়ে আসেন, আপনি তো খুঁজে নিয়ে আসলেন না। খুঁজি নাই মানে এটা কোনো কথা বললেন আপনি? ওরা তো আমি গুরু পূজা করছি, গভীর রাত পর্যন্ত রুমে আসে নাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম রাতে তাকে খুঁজে পাননি, সকালে তো তাকে খুঁজে পাঠাতে পারতেন। সকালবেলায় তো পাঠাইতাম, কিন্তু ঘুম থেকে উঠিয়ে তো একটা ফেসাতে পড়ে গেছে। আমাকে এক সদস্যরে কোন রংবাজ আসিয়া বলে থ্রেট দিয়ে গেছে। চিন্তা করলাম পাল্টা থ্রেট যদি না দেই তাহলে তো পাইয়া বইব। জীবন মরণ সমস্যা বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার জীবন মরণের সমাধান করেন, আমি যাই। সমাধান তো করে ফেলাইছি। ওরে এমন থ্রেট আমি দিছি, বাপের জনের লং মার্চের 30 সীমানেও আসবো না। 1 মিনিট, কারণ আমি বাবার আলীর ধরে নিয়ে আইতেছি। আরে না থাক, এখন আর ধরে এনে লাভ কি, আব্বাকে তো হসপিটালে ভর্তি করে দিয়েছি। ও ঠিকই তো কইছেন, তাহলে চলেন। চলেন মানে? আপনি কোথায় যাবেন? কেন, আপনার সাথে হাসপাতালে যাবো। আচ্ছা আপনি আমার সাথে হসপিটালে কেন যাবেন? ইয়াল্লাহ, এটা কোনো কথা কইলেন? আঙ্কেল হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রয়েছে, আমি তো দেখতে যাবো না? আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? সে আমার মুরব্বী না? প্লিজ, আপনাকে কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে হবে না, আপনি আপনার নিজের কাজ করেন, ঠিক আছে? আপনি কিন্তু আমার উপর অভিমান করতে আছে। আচ্ছা আমি না আপনার কথা বুঝতে পারছি না, আমি আপনার উপর অভিমান কেন করব? আপনার কি ধারণা আপনার সাথে আমার প্রেম চলছে এই কারণে আমি আপনার উপর অভিমান করব? আপনার সাথে আমার প্রেম আছে কিনা বলা তো মুশকিল। প্রেম একটা বিশাল ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। এখন কি কমু, বলার ভাষা নাই। প্লিজ, আপনার কোনো ভাষা না থাকলে আর একটা শব্দ উচ্চারণ করবেন না। আপনি আপনার কাছে চান, আমাকে আমার কাজ করতে দেন, ঠিক আছে? না ঠিক আছে ঠিক আছে, যদি এক লাইন আমি ফুল আপটা জানতে পারতাম। আচ্ছা আপনি কি পাগল? আমি আপনাকে বলছি যে আমার আব্বা হসপিটালে, আর এখন আপনি ফলো আপ জানতে চাচ্ছেন। আচ্ছা ধরেন আপনার বিয়ের প্রস্তাবে আমি রাজি হলাম, তাহলে কি করবেন? এখন হসপিটালে যে আমাকে বিয়ে করবেন? এইটা কি থাকো, এটা সম্ভব নাকি? হাসপাতাল রুগী টুকি থাকো, ওখানে বিয়া করা সম্ভব নাকি? আনুষ্ঠানিক ভাবে হইব, পারিবারিক সম্মতির মাধ্যমে। ভাই, ঘরে কেউ নেই, আমি একলাই গেছি, কথা কবেন? জি আসলে হয়েছে কি, আমি মস্তকে খুঁজছিলাম। হ্যাঁ, ওকেই আমার খুব দরকার। আপনার সঙ্গে এখন কথা বলতে আমার ইচ্ছে করছে না। হ্যাঁ, মস্ত তো ভোরবেলা বার হয়ে গেছে ভাই। ভোরবেলা বেরিয়েছে মানে কোথায় গেছে আপনাকে বলে গেছে? আমি সারা রাত্রির ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছিল, সেই জন্য আমার ঘুমেরও খুব ডিস্টার্ব হয়েছে। তো চলে যাওয়ার পরে ঘুমাইছি। আমারে বলে যাবে কিসের জন্য? আমি কি তার গার্জিয়ান ভাই? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, মস্তকে আবার কিছু করেছে নাই? জানেন, ওনা এবার অনেক বড় একটা পাগলামি করেছে। এই পাগলামির জন্য কি তারে পাবনা পাঠাতে হবে না পুলিশে দিলেই হবে? সত্যি কথা বলতে কি দুটোই। জানেন, সে যে অপরাধটা করে ফেলেছে তার জন্য তার পাগলা গারদে যাওয়াই উচিত। আর ভবিষ্যতে সে যেটা করতে যাচ্ছে বলে আমি আশঙ্কা করছি, তার জন্য তাকে পুলিশে ধরে নিয়ে যাবে। জানেন, সেটা কি টুম্পা ম্যাডাম সংক্রান্ত কিছু ভাই? আপনি জানলেন কি করে? সেটা তো আমি আগের থেকেই জানি, আমি স্যারকে বলেও দিছি, তো ধরে পাবনা পাঠায় দেন। স্যার কি বললেন? স্যার বললো পাগল ভালো করার নাই, দুটো উপায় আছে। একটা ধরে পাবনা পাগলা কারোতে পাঠায় দেওয়া, আর একটা হচ্ছে পুলিশে দিয়ে দেওয়া। পুলিশের হাতে দিয়ে দেওয়া মানে? মানে পুলিশ ধরে আগা টুকরা সাঁটাবে, তাই ভালো হয়ে যাবে। কিন্তু মজিদ সাহেব, এটা কি আপনি সমর্থন করছেন? ভালো হওয়া দিয়ে কথা, আগা টুকরা ধরে যদি পুলিশ সাঁটায় তাতে যদি ভালো হয় তাহলে অসুবিধা কি? মানুষ জ্বর হলি পরে কুইনাইন খায় না, কুইনাইন না তো ঠিক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, ভাই আপনার সঙ্গে তো আসল কথাই কওয়া হয়নি। আসল আলাপ মানে? মানে কবিতা নিয়ে তো আজকে কোনো আলাপই করলাম না। দেখুন, আমি না এই মুহূর্তে কোনো নতুন কবিতা লিখিনি। হ্যাঁ, আমি আবার নতুন কবিতা লিখলে তারপরে আমি আপনার সঙ্গে আলাপ করবো। না, আপনার কবিতা না তো, ওই ছোটবেলার তো একটা কবিতা আমার মুখস্থ, কিন্তু কোনোদিন মানে বুঝতে পারিনি। তা আপনি একটু বুঝাই দেবেন। ও আচ্ছা, অন্যজনের কবিতা। বলুন। কব? জি বলুন।
একটা কথা ব্যাঙের মাথা, কি ব্যাং সরু ব্যাং, কি সরু বামন গরু, কি বামন হাটের বামন, কি হাট ঘোড়া কাঠ, কি ঘোড়া নীল ঘোড়া, কি নীল অগাডিল, কি অগা বগে পাকা, কি বক কানি বক, কি কানি মহারানী, কি মহা ধান বানি, কি ধান ফাউ ধান, কি ফাও মিষ্টি খাও। এর কোনো মানে বোঝেন নাই? শুনুন মজিদ সাহেব, কবিতার ফর্ম অনুযায়ী আমরা এটাকে বলছি ননসেন্স রাইম, বুঝেছেন? জি, রাইম বুঝিনি, কিন্তু ননসেন্স তো বুঝি। মানুষ মানুষের গালি দেয় না ননসেন্স দিয়ে বলে, তাই তো? আপনি প্রায় বুঝেছেন, পুরোটা না প্রায়। কারণ হচ্ছে এখানে আমরা ননসেন্স বলছি এই কারণে যে এখানে কোনো সেন্স ক্যারি করছে না, বাট একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা ছন্দ তৈরি হচ্ছে, এক ধরনের গতিময়তা আছে, অনেকগুলো দৃশ্যের অবতারণা হচ্ছে, কিন্তু এটার কোনো মানে বহন করছে না, মানে এটার কোনো অর্থ বহন করছে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ননসেন্স রাইম। জি ভাই, ননসেন্স মানে সেন্স যেহেতু নেই, তাহলে কিন্তু বাংলায় আমরা কতি পারি যে বেহুশ কবিতা, তাই না ভাই? আপনি বেহুশ বলতে চান? আপনি বেহুশ বলতে পারেন আসলে বিষয়টা, কিন্তু বেহুশ বলতে আবার যা বোঝায় বিষয়টা আসলে তাও নয়। আমি বেটার আপনাকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন, আগডুম বাগডুম ঘোড়াডুম। আমি আপনার সঙ্গে একটু ঢোল বাজে, তাহলে এটা শুনতে ভালো লাগে। ঠিক আছে, বাজে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোল চাদর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা পুলি, কমলা পুলির বিয়েটা সুচি মামার বিয়েটা। বুঝেছেন? এইবার বুঝেছি ভাই, আপনার কবিতাও বুঝেছি। মানে মানে এই কবিতা আমরা বুঝি না বলে যেহেতু এটা ননসেন্স, তাহলে আপনার কবিতাও তো আমি বুঝতে পারি না, তাহলে সেটাও তো ননসেন্স, তাই না ভাই? ভাই বলে গেলেন না। আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি, আমি অর্থকে খুঁজতে আসছিলাম। কোনে যান? বাজারে। ভাই আপনি যে পাঁচিল টপকায় বাজারে যাচ্ছেন, স্যার কি এটা জানে? না, লিজা মিডাম জানে। তাহলে ভাই একটা কাজ করি, আপনি যেহেতু এদিক দিয়েই বাজারে যাবেন, তাহলে স্যারেক বলে পাঁচিল কাইটে একটা 5 দুয়ার বানায় দেয়, আপনি শুরু করে যাবেন না শুরু করে আসবেন। তার এখানে একটা মেয়ে আছে, ওই মেয়েটারে ওর হাজবেন্ড নিয়ে যেতে চেয়েছে, আপনারা দিতেছেন না। এটার সমাধানটা কি? সমাধান তো একটাই, আপনার হাতে তুলে দেয়া, কারণ আপনি ধলা মাসুদ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। ভাই কোনে যান? বাজারে। বাজারে যাচ্ছেন? বাজার কি ভাই পাঁচিলের ওপাশে বসেছে? না রে ভাই, বাজার জেনে বসা সেনেই বসে। আমি এই দিক দিয়ে যায় বাজার করে আসবো, বুঝতে পারছেন? আবার বাজার করে কি পাঁচিল টপকায় আসবেন? হ্যাঁ, বাজার যেহেতু এই দিক দিয়ে করতে যাচ্ছি, বাজার করে তো আবার এই দিক দিয়ে আসতে হবে প্রতিদিন। ইরে ভাই, আমি কি প্রতিদিন বাজার করি নাকি? যেদিন আমার ভাগে পড়বি সেই দিন আমি এই দিক দিয়ে যাবো, আবার বাজার করে এই দিক দিয়ে আসবো। এবার হয়েছে? ভাই আপনি যে পাঁচিল টপকায় বাজারে যাচ্ছেন, স্যার কি এটা জানে? না, লিজা মিডাম জানে। তাহলে ভাই একটা কাজ করি, আপনি যেহেতু এদিক দিয়েই বাজারে যাবেন, তাহলে স্যারেক বলে পাঁচিল কাইটে একটা 5 দুয়ার বানায় দেয়, আপনি শুরু করে যাবেন না শুরু করে আসবেন। আরে ভাই, আপনি বাজার করতে যাবেন নাকি? আমি বাজার করতে যাব, আমি এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে যাই, আপনার অসুবিধাটা কি? সব কথা কি সারেক কল লাগবে নাকি? ভালোর জন্য আপনার কলাম, কিন্তু এরকম করে কথা করছেন মনে হয় গরম তেলের মধ্যে বেগুন পড়লো। ভাই আপনি কই যাইতেছেন জানতো? আচ্ছা যাচ্ছি। ভাই আপনি একটু জানতো দেই, কি দেখবেন? কিরাম করে পাঁচিল পারান তাই। আপনি কি যাবেন নাকি আমি লিজা মিডামে ডাকবো? তাহলে ডাক দেন, দুজন একসঙ্গে দেই। ভাই ভাই, আপনি জানতো যান। কি আপনি? আমার নাম মাসুদ। আপনি মাসুদ আর আব্দুল হামিদ, সেটা তো কথা না, কেন এসেছেন? আপনার সাথে একটু কথা ছিল। আপনি কি প্রতিভা? না, আমি কোনো প্রতিভা। আমি তো এখানে বসেছি প্রতিভাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের সব আয়োজন প্রতিভাদের জন্য। ঠিক আছে, আপনি তো নিশ্চিত করেছেন, বলেন কি বলছেন? জি, আমার নাম ধলা মাসুদ। আসসালামু আলাইকুম। বসেন।
কিছু মনে করবেন না, ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলেন। আপনি ধলা মাসুদ? কি করলে বিশ্বাস হবে আমি ধলা মাসুদ? না না, আপনি বলেছেন, আমি বিশ্বাস করেছি। বললাম না একটু কৌতূহল। যেমন কালা জাহাঙ্গীর খুব কালো ছিলেন, মুরগি মিলন মুরগির ব্যবসা করতেন, ল্যাংড়া মাসুদ ল্যাংড়া ছিলেন, আপনি ধলা মাসুদ, রংটা তো ধলা। মানে আপনি আমার নামকরণের সার্থকতা জানতে চাইতেছেন? জি, যদি কিছু মনে না করেন। না তাহলে শোনেন, আমাদের পাড়ায় দুইটা মাসুদ ছিল, একটা আমি আর একটা মাসুদ যে ছিল ও দেখতে এতই কালো, ওই যে পাতিল আছে না, পাতিলের তৈরির মতো কালো, নিগ্রুদের মতো। তো ওরে মানুষ ডাকতো কালা মাসুদ, আর আমি তো ওরছে একটু দলা, এই জন্য আমার নাম দলা মাসুদ। সরি সরি, আসলে আমি তো ভুল করে ফেলেছি। দেখেন, আসলে মানুষের শিক্ষার শেষ নেই, বিষয়টা আমি মাথাতেই আনতে পারিনি। তো বলে আমি আবার কি খেদমত করতে পারি? না, আপনার এখানে একটা মেয়ে আছে, ওই মেয়েটারে ওর হাজবেন্ড নিয়ে যেতে চেয়েছে, আপনারা দিতেছেন না। এটার সমাধানটা কি? সমাধান তো একটাই, আপনার হাতে তুলে দেয়া। কারণ আপনি ধলা মাসুদ আর আমার জীবনের ভয় আছে। আপনি যে কোনো মুহূর্তে আমাকে গুলি করে দিতে পারেন, গুলি করলে আমি তো বাঁচবো না। তাহলে কখন বের করে দিতেছেন? আপনি যখন চাইবেন তখন, এখন চাইলে এখন। তবে মেয়ে মানুষ তো, সবকিছু গোছগাছ করতে তো সময় লাগবে। আপনি যদি সকালবেলা আসেন তাহলে খুব ভালো হয়। আপনি একজন প্রতিভাবান মানুষ, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি কালকে সকালে আসবো। আসসালামু আলাইকুম। আপনি আমাকে প্রতিভাবান বললেন কেন? আপনাকে প্রতিভাবান বললাম এজন্য যে আপনার টার্গেট অত্যন্ত সুন্দর। এ পর্যন্ত আপনি যাকেই গুলি করেছেন সেই মারা গেছে। বিদেশে কি হতো, বিদেশে কি হয়, যারা হ্যাকার হ্যাকিং করে সরকার তাদেরকে রিক্রুট করে অনেক উঁচু বেতনে চাকরি দিয়ে দেয়, যাতে করে তারা তাদের প্রতিভাটাকে পজিটিভলি ইউটিলাইজ করে। অথচ আমরা কি করছি, তাদের মতো প্রতিভাদেরকে নেগেটিভলি ইউজ করছি। যেমন যদি আপনাদের মতো প্রতিভা যারা সারা দেশে ছড়িয়ে আছে, অর্থাৎ যাদের টার্গেট খুব সুন্দর, তাদেরকে যদি সংগ্রহ করে শুটিং ক্লাবে ভর্তি করে দিতাম, তাহলে কি হতো? শুটিং এ বাংলাদেশের জায়গা হতো পৃথিবীতে প্রথম, আপনারা হতেন পৃথিবীর সেরা সেরা শুটার। অথচ সেটা না করে আমরা আপনাদেরকে মিসগাইডেড করছি। যেমন আপনি মিসগাইডেড হচ্ছেন। কিভাবে? ওই যে বিউটিশিয়ান, সে আপনাকে কিছু টাকা দিয়ে, কিছু মনে করবে না, আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, আপনাকে কিছু টাকা দিয়ে আমার কাছে পাঠিয়েছে আমাকে হুমকি দেওয়ার জন্য, যাতে করে আমি বিউটিকে আপনার হাতে তুলে দিই। আমার তো জীবনের ভয় আছে, আমিও তো আপনার গুলি খেয়ে মারা যেতে পারি, তাই আমি বিউটিকে আপনার হাতে তুলে দিচ্ছি। অথচ বিষয়টা এরকম না হয়ে তো উল্টোটা হতে পারত। কিরকম? আপনি বিউটির স্বামীকে গুলি করতে পারতেন, কারণ সে একটা অন্যায়কারী, সে পরকীয়া করে এবং বিউটিকে অত্যাচার করে, জোরপূর্বক সে বিউটিকে আমার কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছে। এক্ষেত্রে আপনি কি করতে পারতেন, বিউটির স্বামীকে গুলি করতে পারতেন। অথচ তা না করে আপনি গুলি করছেন আমাকে। কার গুলি কে খায়? আপনি কিছু মনে করবেন না, আমি বিউটিকে রেডি করে রাখবো, আপনি বলে যান কাল আপনি কখন আসছেন। আমি কালকে সকালবেলা। ঠিক আছে, বিউটি একদম রেডি থাকবে। ঠিক আছে, সালাম। ও না আমার একটা কবিতাকে জিম্মি করে রেখেছিল আর বলেছিল এই লাইনটা লিখে না দিলে ও আমার কবিতা ছাড়বে না। তাই শেষমেশ বাধ্য হয়ে ওই লাইনটা লিখে আমার কবিতাকে ছাড়িয়ে নিয়েছে। বুঝতে পেরেছি। তাহলে আপনি চাচ্ছেন আমি যেন মস্তকে বিয়ে না করি, তাই তো? না, এটা খেতে বসেছে, কোন মেয়েদের ভালো খাচ্ছে, হঠাৎ করে তার প্লেটে ফার্মের মুরগি দেওয়া হয়েছে। ফার্মের মুরগি সে খায় না, যে কারণে ওই ঘটনাটা ঘটিয়েছে। ও, এটা কি বাড়িতে খায় না নাকি শুটিং এ খায় না? বাসায় কি খায় না খায় সেটা আমি জানবো কিভাবে? না, শুনছি আর কি, আপনার শুটিং এ অনেক শিল্পী আছে, বাড়িতে পান্তা ভাত খায়, শুটিং স্পটে এসে দুধ চারা খায় না। ওই মায়াটা যে তুলে আনতে গেছিলেন, ওই মায়াটার না আসলে কোনো দোষ নেই। আমি পুরো বিষয়টা জানি ভাই। ওই যে লোকটা আপনার কাছে আইছিল, ওই লোকটার মধ্যে ভাই বিশাল ঝামেলা আছে। ভাই আপনি আমার উপর আস্থা আছে না? বিশ্বাস করেন ভাই আমার কথা, আমি পুরো ব্যাপারটা জানি না, আপনারা বলতেছি। ও ভাই স্যার, আপনি কি ঘুমাইতেছেন নি? আপনি না বলে রুমে বলছেন? পড়ছি, কি আর করেন যাইব? আপনি ভালো আছেন নি? আমি ভালো আছি। আপনার প্রতিভাটা কিসের সেটা বলেন। আমি কি এর প্রতিভা এটা পরে যাই নেন, আমি তো আরো আপনি কি এর প্রতিভা এটা জানবাইছি। আমার প্রতিভা জানতে চান মানে?
আমার প্রতিভা কি সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে? শালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই তোমার হাতে মহাকাল ফুটবে আরো তোমার সঙ্গে আমায় নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে দারুণ